সালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম ক্লাসটা করব দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ে, যেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই সংক্ষিপ্ত একটা অধ্যায়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো, আশা করি সব কিছু বুঝতে পারবে। সো আজকে প্রথমে আমরা এই অধ্যায়ের বেসিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এখানে অবচয় নির্ণয় করতে হয়, অবচয়ের জাবেদা দিতে হয়, অবচয়গুলো খতিয়ানে স্থানান্তর করতে হয়। সেই বিষয়টা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে অবচয় জিনিসটা কি। অবচয় হচ্ছে প্রাথমিকভাবে আমরা এভাবে বলতে পারি যে সম্পদের ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় সেটাকে আমরা অবচয় বলি। ধরে নিচ্ছি আমি এটা একটা সম্পদ, এটা মনে করো একটা মেশিন। এই মেশিনটা আমি কিনছি 2021 সালে। তাহলে 2021 সাল থেকে 2022 সালে যখন আমি আসব, এই সম্পদের একটা অবচয় হবে। ধরো 2021 সালে এই সম্পদের দাম ছিল 10,000 টাকা। এখন 2022 সালে এসে ওই সম্পদের দাম কি 10,000 টাকা থাকবে? থাকবে না। ধরো নিচ্ছি আমি এই সম্পদের দাম থাকবে 8,000 টাকা। তাহলে 2000 এবং 8,000-এর মধ্যে যে পার্থক্য, যে দামটা কমে গেছে, 10,000 এবং 8,000-এর মধ্যে যে দামটা কমে গেছে 2,000, এই জিনিসটাকে আমরা বলছি অবচয়। কি বলছি? অবচয়। তাহলে অবচয়টা যদি বুঝতে পারো, এখানে আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলতে পারি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি? দেখো ভাইয়া, এখানে 2022 সাল পর্যন্ত তুমি এই সম্পদের মূল্য পাইছো 8,000। এখন যদি 2023 সালে আসো, এই সম্পদের মূল্য কি 8,000 থাকবে? থাকবে না। আমি ধরে নিচ্ছি এই সম্পদের মূল্য থাকবে তখন 6,000 টাকা। কত হাজার টাকা? 6,000 টাকা। তাহলে এই যে 2022 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেই সম্পদের দামটা কমে গেছে, সে 2,000 টাকা, এই জিনিসটাকেও বলতে পারি আমরা অবচয়। কিন্তু প্রথম বছর অবচয় হয়েছে 2,000 টাকা, দ্বিতীয় বছর অবচয় হয়েছে 2,000 টাকা। এই দুইটাকে যদি আমি যোগ করে দিই, টোটাল কত হবে? 4,000 টাকা। এই 4,000 টাকা, এটাকে আমরা বলতে পারি পুঞ্জীভূত অবচয়। কোন বছরের পুঞ্জীভূত অবচয়? 2023 সাল, অর্থাৎ দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়, সেটা আমরা এভাবে বলতে পারি। তাহলে তৃতীয় বছর হলে তাহলে ওই তৃতীয় বছরে যে অবচয়টা হবে সেটাও যোগ হতে হবে। অর্থাৎ অবচয় হচ্ছে প্রতি বছর যেই সম্পদের মূল্য হ্রাস পায়, যে সম্পদের মূল্যটা প্রতি বছর হ্রাস পায়, এটা হচ্ছে এভরি ইয়ার। এই প্রতি বছর যে মূল্যটা হ্রাস পায় সেটা অবচয়। কিন্তু কয়েক বছর মিলে যখন আমরা অবচয়গুলোকে একসাথে যোগ করি, সেটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয়। এই জিনিসটা যদি বুঝতে পারো, আমরা এরপরে যেতে পারি আমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয়। আমরা যখন এই অধ্যায়ের কোয়েশ্চেনগুলো দেখব, আমরা এখান থেকে কয়েকটা বিষয় বের করতে পারি যেগুলো প্রশ্নে ফ্রিকোয়েন্টলি আসতে পারে। যেমন ক নম্বরে তোমাদের একটা বিষয় আসতে পারে, যেমন প্রথমত তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে অবচয়ের হার নির্ণয় করো, অবচয়ের হার নির্ণয় করো। তাহলে অবচয়ের হার তোমাদের আসতে পারে। অবচয় নির্ণয় করতে বলতে পারে যে বলতে পারে যে প্রথম বছরের অবচয় নির্ণয় করো, দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করো, সেটা বলতে পারে। তাহলে আমরা সেটাও বলতে পারি যে ক নম্বর প্রশ্নে আসে। আর হচ্ছে তোমাদের মূল্য নির্ণয় করতে হতে পারে। বিভিন্ন টাইপের মূল্য আছে, যেমন হচ্ছে অবচয়যোগ্য মূল্য, অর্জন মূল্য, বহিঃমূল্য, এগুলো সব কিছু আমরা দেখব, এগুলো নির্ণয় করতে হতে পারে। আবার অনেক সময় তোমাদেরকে লাভ ক্ষতি নির্ণয় করতে হতে পারে। সম্পদ বিক্রয় করে দেওয়ার কারণে অনেক সময় লাভ ক্ষতির সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানকে, সেগুলো তোমাকে নির্ণয় করতে হতে পারে ক নাম্বার উত্তর দেওয়ার জন্য। তারপর আমরা যদি খ নাম্বার প্রশ্নগুলো দেখি, এখানে মোস্ট অফ দ্য টাইম তোমাদের জাবেদা জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? জাবেদা জিজ্ঞেস করবে। যদি জাবেদা জিজ্ঞেস না করে, তাহলে অনেক সময় তোমাদেরকে সারণী জিজ্ঞেস করতে হইতে পারে। সেটা হচ্ছে অবচয়ের সারণী। কিসের সারণী? অবচয়ের সারণী। এক্সকিউজ মি। তো অবচয়ের সারণী, এটা হচ্ছে ক নম্বরে আসতে পারে, এটা গ নম্বরে আসতে পারে। অবচয়ের সারণীটা আমি খ নম্বরে লিখলাম, মোস্টলি এটা খ নম্বরে দেয়। গ নম্বরে বেসিক্যালি আসে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে খতিয়ান করতে বলতে পারে। কি বলতে পারে? খতিয়ান করতে বলতে পারে। মানে মোস্ট অফ দ্য টাইম এই বিষয়টা খতিয়ানে আসে। আরেকটা বিষয় আছে, সেটা খুবই রেয়ার কেসে, সেটা হচ্ছে তোমার আর্থিক, মানে আংশিক আর্থিক বিবরণী তৈরি করতে হতে পারে। আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, সেটার আংশিক প্রস্তুত করতে হতে পারে। যে মেশিনটা তুমি ওখানে কিভাবে দেখাবা, জাস্ট ওটাই তোমাকে লিখতে হতে পারে। কিন্তু এটা ফ্রিকুয়েন্টলি আসে না, সেই কারণে আমি এখানে লিখছি না। তাহলে এই বিষয়গুলো যদি আমরা দেখি, এখান থেকে কয়েকটা বিষয়, এগুলো যদি আমরা দেখি, এই অধ্যায় কিন্তু আমাদের পুরোপুরি বিষয়গুলো কমপ্লিট। এখন অবচয় আমরা নির্ণয় করার সময় আমাদেরকে কয়েকটা পদ্ধতি বুঝে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা কোন পদ্ধতিতে অবচয় কিভাবে হিসাব করি। প্রথম যে গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হচ্ছে তোমার সরল রৈখিক পদ্ধতি। কি পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি কি, কিভাবে নির্ণয় করে, সবগুলো আমরা দেখবো। জাস্ট এখানে মনে রাখো যে সরল রৈখিক পদ্ধতি নামে একটা অবচয় পদ্ধতি আছে। তা এটাকে অবশ্য স্থির স্থির হার
কিস্তি পদ্ধতিও বলে, যে স্থির হার কিস্তি পদ্ধতি। তাহলে যেটাই বলুক না কেন, এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, সেটা আমরা দেখব। তারপর হচ্ছে ক্রমহ্রাসমান হার পদ্ধতি বলতে পারে, ক্রমহ্রাসমান যে পদ্ধতি। তাহলে এটাও একটা আমার অবচয় নির্ণয় করার পদ্ধতি। তারপর আরেকটা হতে পারে দ্বিগুণ ক্রমহ্রাসমান হতে পারে। তারপর হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি হতে পারে। তাহলে এই দুইটা জিনিস যদি তুমি ভালোভাবে এখান থেকে বুঝতে পারো, যে এই দুইটা পদ্ধতি বললাম, এই দুইটা পদ্ধতি থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন 90% প্রশ্ন আসে এখান থেকে। তাহলে এই দুইটা তুমি যদি একটু ভালোভাবে বোঝো, তাহলে দ্যাটস এনাফ। অবশ্য দ্বিগুণ ক্রমহ্রাসমান একটু বুঝতে হবে তোমাকে, এটা অবশ্য কঠিন কোনো কিছু না। ক্রমহ্রাসমান এবং দ্বিগুণ ক্রমহ্রাসমান সেমই, জাস্ট হার নির্ণয় করার পদ্ধতির মধ্যে একটু ডিফারেন্ট হয়, সেটা আমি বলে দিচ্ছি। দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। তাহলে এগুলো জানার পর, অবচয় পদ্ধতি জানার পর, এখানে আবার বিভিন্ন মূল্য নির্ণয় করতে হতে পারে। যে ক নাম্বারে আমরা যেটা বললাম, যে বিভিন্ন মূল্য নির্ণয় করতে হতে পারে। এই যে বিভিন্ন মূল্য, ওই মূল্যটা কিভাবে কি আসতে পারে, এগুলো যদি আমরা একটু দেখি। প্রথমত দেখো, তুমি একটা মেশিন কিনছো, এই মেশিনটা কোনো একটা প্রতিষ্ঠান থেকে কিনছো, এই মেশিনের একটা মূল্য থাকতে পারে 10,000 টাকা ধরে নিচ্ছি। এই মেশিনটা তোমার প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য আনায়ন চার্জ দিতে হয়েছে, মনে করো 2,000 টাকা আনায়ন চার্জ দিতে হয়েছে। এবং এটা আনার পর এখানে যে তুমি সংস্থাপন করবা, বসাবা, ওই মেশিনটা সেট করবা, ইনস্টল করবা, সেটার জন্য ধরো 1,000 টাকা দিতে হয়েছে। এই সবগুলো মিলে হচ্ছে আমার মেশিনের মূল্য নির্ণয় করতে হবে। প্রথমত 10,000, এই জিনিসটাকে আমরা বলি ক্রয় মূল্য, অর্থাৎ মেশিনটা তুমি কত টাকায় ক্রয় করলা, সেটা হচ্ছে ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্যের সাথে আরেকটা বিষয় অনেক সময় আসতে পারে, এটা সব সময় দেয় না, কিন্তু কিছু কিছু সময় থাকতে পারে, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর তোমাকে ভ্যাট দিতে হতে পারে। তাহলে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, ক্রয় ভ্যাটটা যোগ করতে হবে। ক্রয় ভ্যাটের সাথে যোগ করার পর আমরা এখানে যোগ করব হচ্ছে আনয়ন ব্যয় অথবা পরিবহন খরচ। কি খরচ? পরিবহন খরচ। অর্থাৎ এটা মেশিনটা প্রতিষ্ঠানে আনতে কত টাকা খরচ হলো। এরপর তোমার অনেক সময় সংস্থাপন ব্যয় থাকতে পারে, সংস্থাপন ব্যয় থাকতে পারে, অর্থাৎ মেশিনটি ইনস্টল করতে তোমার টোটাল কত খরচ হচ্ছে। এই সবগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটাকে বলি সম্পদের অর্জন মূল্য। কি মূল্য বের করব? সম্পদের অর্জন মূল্য। অর্থাৎ আমাকে যদি সম্পদের অর্জন মূল্য বের করতে বলে, ক্রয় মূল্যের সাথে ভ্যাট, পরিবহন, সংস্থাপন ব্যয় এগুলো যোগ করব। এগুলো হচ্ছে মোস্ট কমন ওয়ান, এর বাইরে তেমন কোনো কিছুই থাকতে পারে। যদি থাকে তুমি একটু চিন্তা করবা যে আমার ওই মেশিনটা স্টার্ট হওয়ার আগ পর্যন্ত যত খরচ হবে সবগুলা কিন্তু এই ক্যাটাগরিতে চলে আসবে। এর বাইরে যদি কোনো মজুরি দেয়, অথবা যে আনতে গেছে সে ওখানে মনে করো কিছু নাস্তা করছে, এরকম থাকে না, মনে করো ওরকম নাস্তা করছে, এটাও কিন্তু মেশিনের ব্যয়। কারণ ওই মেশিনটা আনার আগ পর্যন্ত যা যা খরচ হয়েছে, মেশিনটা চালু হওয়ার পর্যন্ত যা যা খরচ হয়েছে, সবগুলা হচ্ছে আমার মেশিনের অর্জন মূল্যের মধ্যে আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 10,000, 2,000, 1,000 সবগুলো যদি আমরা এখানে বসাই, 10, 2,000, 1,000, টোটাল 13,000, এই জিনিসটাকে আমরা বলতে পারি মেশিনের অর্জন মূল্য। এখন সবগুলো মেশিনই কিন্তু একটা মেয়াদকাল থাকে, রাইট? আমরা যখন অবচয় নির্ণয় করবো আমাদেরকে মেয়াদকালটা বুঝতে হবে। এই যে আমরা 10,000 টাকার মেশিনটা বলছি, সেটা হয়তো 5 বছর টিকতে পারে। তাহলে 5 বছর পর এটা যা থাকবে, অবশিষ্ট যা থাকবে, সেটা আমরা স্ক্র্যাপ হিসেবেও সেল করে দিতে পারি। স্ক্র্যাপ মানে কি? ধরো অবশিষ্ট যা আসে সেটাই সেল করে দিলাম আর কি। তাহলে এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য, অবসায়ন মূল্য, অবশিষ্ট মূল্য। তাহলে এই মূল্য যদি থাকে, সেটাকে আমার অর্জন মূল্য থেকে বাদ দিয়ে একটা জিনিস আমরা পাই, সেটা আমি লিখছি, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আমি ধরে নিচ্ছি ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আর যে 12,500 থাকে, বাংলা ইংলিশ মিক্স করে বলছি, এই 12,500 সেটাকে আমরা বলছি অবচয়যোগ্য মূল্য। এটাকে কি বলা হয়? অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ এটার উপর তুমি অবচয় নির্ণয় করবা। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটা একটু আমি ইংলিশে লিখে দিই, 12,500 টাকা। তাহলে তুমি এই মূল্যগুলো বুঝতে পারছো। এখন তোমাকে যদি মোট ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে তুমি, আচ্ছা এখানে এটা এই জিনিসটাকে মোট ক্রয় মূল্য বলতে পারে, মোট
ক্রয় মূল্য। অর্জন মূল্য এবং মোট ক্রয় মূল্য সেম, সুতরাং তুমি এই জিনিসটা খেয়াল করবা যে মোট ক্রয় মূল্য অর্জন মূল্য বের করতে বললে এগুলাকে যোগ করবা, এবং অবচয়যোগ্য মূল্য বের করতে বললে তুমি এই ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করলে কিন্তু তুমি অবচয়যোগ্য মূল্যটা ইজিলি পেয়ে যাবা। এ হচ্ছে আমাদের মূল্য নির্ণয়। তুমি তাইলে ক নাম্বার, আমি আশা করছি ক নাম্বারে যে কোয়েশ্চেনগুলো আসবে সেটা তুমি ইজিলি করতে পারবা। এরপর লাভ ক্ষতি নির্ণয়, সেটা আমরা একটা কোয়েশ্চেন নিয়ে দেখবো। এটা আসলে এটার ফরম্যাট জানার দরকার নাই, লাভ ক্ষতি সেটা আমরা এমনিতে বুঝতে পারবো একটু পর। তবে এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বই মূল্য, বহি মূল্য, পুস্তক মূল্য, বুক ভ্যালু, এ ধরনের যদি কোনো নাম দেখতে পাও তাহলে এগুলা কিভাবে বের করবা। বুক ভ্যালু, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম পুঞ্জীভূত অবচয় নামে একটা জিনিস দেখছিলাম, যে এখানে পুঞ্জীভূত অবচয় অর্থাৎ অবচয়ের সমষ্টি, তুমি যে বছর হিসাব করতেছো ওই বছর পর্যন্ত টোটাল অবচয় যা হয়েছে সেগুলোর সমষ্টিকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। তাহলে দেখো আমার যে মোট অর্জন মূল্য আছে, কি আছে, অর্জন মূল্য, ওই অর্জন মূল্য থেকে, অথবা মোট ক্রয় মূল্য বলতে পারো এটাকে, অর্জন মূল্য থেকে তুমি যদি পুঞ্জীভূত অবচয় বাদ দাও, কি বাদ দাও, পুঞ্জীভূত অবচয় বাদ দাও, আমি যেটা পাবো সেটাকে আমরা বলি বই মূল্য, বহি মূল্য, বুক ভ্যালু, পুস্তক মূল্য। তাহলে এই পুস্তক মূল্য, বই মূল্য বের করার সূত্রটা আশা করি বুঝতে পারছো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চন থাকে, তুমি খেয়াল করবা যে অনেক সময় এই জিনিসটা থেকে কোয়েশ্চন হইতে পারে। তাহলে এই বুক ভ্যালু জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তুমি এখান থেকে ইজিলি 2 নাম্বার তুলতে পারবা। এখন আমরা যদি খ নাম্বার কোয়েশ্চনটা একটু দেখি, এখানে আমাদের কি করতে হয়, জাবেদা নির্ণয় করতে হয়। এখানে টোটাল 5 ধরনের, আমি বলতে পারি 6 ধরনের, তুমি 6 ধরনের জাবেদা যদি বুঝতে পারো তাহলে এনাফ। আমি একটু তোমাদেরকে বলি যে জাবেদাটা কিভাবে নির্ণয় করবা। দেখো প্রথমত আমাদের জাবেদা নির্ণয় করতে হইতে পারে যে সম্পদ ক্রয় করলে আমরা জাবেদা কী দিব। এটা ইজিলি তোমরা জানো, আমরা একটা সম্পদ ক্রয় করলে সেটা জাবেদা কী দিই। ধরে নিচ্ছি আমি সম্পদটা হচ্ছে মেশিন, তাহলে এই মেশিনের ক্রয়ের জাবেদা আমরা কী দিব, মেশিন হিসাব ডেবিট হবে। তারপর কি ক্রেডিট হবে, নগদ অথবা ব্যাংক। সাধারণত মেশিন যেহেতু অনেক বড়, এটা টাকা ব্যাংক থেকে যায়, সে কারণে আমি ব্যাংক হিসাব লিখছি, তোমরা চাইলে নগদান হিসাবে লিখতে পারো, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তারপরে এই মেশিনটার এরপর আমাদেরকে অবচয় ধরতে হবে প্রতি বছর। অবচয় কিন্তু প্রত্যেক বছর ধরতে হয়, সেটা একটু তুমি খেয়াল করবা, এবং আমরা প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা অবচয় হিসাব করি। তাহলে অবচয় আমরা ধরবো, এখন ধরার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। মনে করো আমি নির্ণয় করলাম যে অবচয় আমার 1000 টাকা বা 2000 টাকা ওই বছরে, এবং সেটার জন্য জাবেদা কীভাবে দিব, আমি বলবো যে অবচয় আমার জন্য একটা খরচ। অবচয় কি, অবচয় আমার জন্য খরচ, সুতরাং অবচয় হিসাবকে আমি ডেবিট করব। এখন ক্রেডিট কি করব, মেশিন না, মেশিনকে আমরা ক্রেডিট করব না, আমরা ক্রেডিট করব পুঞ্জীভূত অবচয়কে। কি, কাকে, পুঞ্জীভূত অবচয়কে। তুমি যদি এটা একটু মনে রাখতে পারো তাহলে শেষ, এখানে আর তেমন কোনো কঠিন নাই। যদি অবচয় ধার্য করতে বলে তুমি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, শেষ। এখন এটা যেহেতু একটা এক্সপেন্স বা ব্যয়, এই ব্যয় যতগুলো থাকবে সেগুলোর একটা সমাপনী জাবেদা দিতে হয়, অর্থাৎ ওই অবচয় হিসাবকে আমাকে বন্ধ করতে হবে। এখন অবচয় হিসাব বন্ধ করার জন্য একটা জাবেদা দিতে হয়, সেটা হচ্ছে এই অবচয়কে আমরা ডেবিট করছিলাম, এখানে এসে সেটাকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ এটা হবে অবচয় হিসাব ক্রেডিট। ডেবিট কী হবে তাইলে, এটার জন্য আলাদা একটা হিসাব হবে, সেটা হচ্ছে আয় সারাংশ হিসাব। কী হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট হবে। তাহলে এটা হচ্ছে অবচয় হিসাব বন্ধের জাবেদা। এটা যদি জানো, এখন সম্পদ অনেক সময় বিক্রি করে, এই তিনটাই হচ্ছে মেইনলি তোমাকে করতে হইতে পারে, এর বাইরে তেমন আর গুলো নাও আসতে পারে, যদি আসে সম্পদ বিক্রয়ের জন্য আসতে পারে। সম্পদ বিক্রয় মানে কি, ধরো একটা সম্পদ তুমি কিনছিলা হচ্ছে 10,000 টাকায়, কত হাজার টাকায়, আচ্ছা আমরা এখানে একটা উদাহরণ বলছিলাম না, এই সম্পদটার কথা যদি বলি, এখানে সম্পদটা আমরা কিনছিলাম কত টাকায়, টোটাল 10,000 টাকায়। এখন আমি যখন 2 বছর চলে গেছে, 1 বছর 2 বছর যখন চলে গেছে, ওই সম্পদের টোটাল পুঞ্জীভূত অবচয় হয়েছে কত, 4,000 টাকা। এটার মিনিং হচ্ছে আমি 4,000 টাকার সম্পদ ব্যয় করে ফেলছি, মানে আমি 4,000 টাকার সম্পদের মূল্যটা খেয়ে ফেলছি, এরকম আর কি। এখন ওই সম্পদের অবশিষ্ট মূল্য কত আছে সেটা যদি আমরা দেখি, 10,000 টাকা ছিল, 10,000 টাকায় কিনছিলাম, আমি খেয়ে ফেলছি হচ্ছে 4,000 টাকা। আমি খেয়ে ফেলছি বলছি, তোমরা বুঝতেছো আমি খেয়ে ফেলছি মানে কি বোঝাচ্ছি। তাহলে এই জিনিসটা থেকে যে অবশিষ্ট টাকাটা আছে 6,000, এই জিনিসটাকে বলে বই মূল্য। আমরা সূত্রটা কিন্তু একটু আগেই দেখছিলাম যে বই মূল্য সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে মোট অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে আমি যদি পুঞ্জীভূত অবচয়টা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি, বই মূল্য। তাহলে এখন
আমি যদি এই সম্পদটা 7,000 টাকায় বিক্রি করি, তাহলে তুমিই বলো 7,000 টাকা বিক্রি করছি, যে এই সম্পদের অবশিষ্ট মূল্য ছিল কত হাজার? 6,000। তাহলে এই যে অতিরিক্ত 1,000 টাকা পেলাম, সেই জিনিসটাকে আমরা বলি লাভ। কিন্তু মনে করো আমি এটা যদি 5,000 টাকায় বিক্রি করি, তাহলে আমি যে 6,000 টাকা মূল্যের একটা সম্পত্তি 5,000 টাকায় বিক্রি করছি, সুতরাং 1,000 টাকা এটা কি লস। তাহলে এই যে লাভ লস, সেরকম তোমার সম্পদ বিক্রয়ের সময় থাকতে পারে। যদি সম্পদ বিক্রয়ের সময় এরকম লাভ লস থাকে, তাহলে আমি জাবেদাটা কীভাবে দিব? সাধারণ জাবেদা হচ্ছে তুমি অবশ্যই নগদ টাকা পাইছো অথবা ব্যাংকে টাকা পাইছো, সেই কারণে নগদান হিসাব কী করবা? ডেবিট করবা। এবং তোমার কাছ থেকে একটা মেশিন চলে যাচ্ছে, কি চলে যাচ্ছে? মেশিন চলে যাচ্ছে, তাহলে মেশিন হিসাব কী করবা? ক্রেডিট করবা। এটা ডেবিট করবা, মেশিন হিসাব ক্রেডিট করবা। অবশিষ্ট এখানে অন্য কিছু থাকতে পারে, সেটা হচ্ছে তোমার যে পুঞ্জীভূত অবচয়। এই সম্পদের ক্ষেত্রে যদি আমি হিসাব করি, আমার পুঞ্জীভূত অবচয় কত ছিল? 4,000 টাকা। এই 4,000 টাকার জন্য আমাকে এই হিসাবে আনতে হবে যে পুঞ্জীভূত অবচয় ডেবিট। পুঞ্জীভূত অবচয় কী হবে? ডেবিট। তাহলে কত হাজার টাকা? 4,000 টাকা। আমি ওই সেন্সে বলতেছি, ওই অঙ্কটার স্বার্থে বলছি যে 4,000 টাকা আমার কাছ থেকে মেশিন চলে গেছে টোটাল কত? 10,000 টাকা। এবং আমি টাকা পাইছি, মনে করো আমি 7,000 টাকায় বিক্রি করছি। কত হাজার টাকায়? 7,000 টাকায় বিক্রি করছি। দেখো এখানে 11,000, এখানে 10,000। তাহলে 10,000 এবং 11,000 তো সেম না, কিন্তু ডেবিট ক্রেডিট তো সেম হওয়ার কথা, আমরা জানি। এখন তাইলে পার্থক্যটা কোথায় হচ্ছে? যারা লাভ ক্ষতির ব্যাপারটা বুঝছো তারা কিন্তু বুঝেই গেছো যে অবশিষ্ট যে 1,000 টাকা সেগুলো আমার লাভ। তাহলে আমরা সেটা লিখব যে মেশিন বিক্রয়জনিত লাভ। মেশিন বিক্রয়জনিত লাভ। যদি লাভ হয় সেটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ক্রেডিট, যেহেতু মালিকানা সূত্রে বৃদ্ধি পাচ্ছে। কত টাকা? 1,000 টাকা। তাহলে দেখো 1,000 এবং 10,000 11,000, 7,000 এবং 4,000 11,000 টোটাল ডেবিট ক্রেডিট সেম। এখন ভাই অনেক সময় বলতে পারো যে ভাই আমরা যদি 5,000 টাকা বিক্রি করতাম তখন লস হতো, তখন কি করতাম? তখন ওই 1,000 টাকাটা আমরা কি করতাম? এই যে পুঞ্জীভূত অবচয়ের নিচে মেশিন বিক্রয়জনিত ক্ষতি নামে একটা ডেবিট লিখে দিতাম। এখানে লিখে দিতাম মেশিন বিক্রয়জনিত ক্ষতি 1,000 টাকা। এবং নগদান হিসাব তখন কত হইতো? 5,000 টাকা, কারণ আমি 6,000 টাকার সম্পত্তিটা 5,000 টাকায় বিক্রি করছি। এটাই হচ্ছে সম্পদের বিক্রয়জনিত যে জাবেদা দিতে হয় সেটা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই এটা সলভ করার চেষ্টা করব। এরপর সম্পদ যদি অবসায়ন করা হয়, এটাও বেসিক্যালি সম্পদ অবসায়ন। সম্পদ বিক্রয় মানে এটাই বেসিক্যালি সম্পদ অবসায়ন করে ফেলা, যে বাদ দিয়ে দেওয়া আমার প্রতিষ্ঠান থেকে। কিন্তু অনেক সময় যে আমি একটা সম্পদ নষ্ট হয়ে গেছে কিন্তু এটার কোনো আমি স্ক্র্যাপ ভ্যালুও পাচ্ছি না, তখন আমি কি করব? জাস্ট সিম্পলি পুঞ্জীভূত অবচয়কে, অর্থাৎ আমি ওই সম্পদ থেকে কোনো টাকা পাচ্ছি না, আমাকে জাস্ট ফেলে দিতে হচ্ছে, তখন আমি পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট করব এবং মেশিন হিসাব ক্রেডিট করব। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে আমরা বিভিন্ন খতিয়ান করতে পারি। যেমন মনে করো আমরা আমাদের নাম্বারে যে প্রশ্নগুলো আসতে পারে, আমাকে অবচয় হিসাব এর খতিয়ান করতে হইতে পারে। তারপর হচ্ছে আমাকে পুঞ্জীভূত অবচয়ের হিসাবের খতিয়ান করতে হইতে পারে। তারপর আমাকে মেশিন হিসাবের, এই 3 ধরনের খতিয়ান কিন্তু আমার নাম্বারে ইউজুয়ালি আসে। তাহলে মেশিন হিসাবে কি, অবচয় হিসাবে কি আসবে? প্রথমত আমরা যদি দেখি অবচয় হিসাব, আমরা জাবেদাগুলো দেখলে বুঝতে পারবো যে অবচয় হিসাব আসে শুধুমাত্র এখানে একটা। তাহলে আমি এই অবচয়টায় 31শে ডিসেম্বর দিয়ে পুঞ্জীভূত অবচয় নামে এখানে লিখে দিব। পুঞ্জীভূত অবচয় নামে যত টাকা থাকবে সেটা ডেবিট পাশে, যেহেতু অবচয় ডেবিটে ছিল এরকম ডেবিটে লিখে দেব। আবার আরেকটা আছে যে মনে করো অবচয় হিসাব আমি ক্লোজ করে দিচ্ছি আয় সারাংশ নামে, তাহলে আয় সারাংশ নামে এখানে লিখে দিব যে বিপরীতটা। আমি আশা করে ধরে নিচ্ছি যে তোমরা খতিয়ানটা কীভাবে করে সেটা জানো, যে অবচয় থেকে দেখেই খতিয়ান করবা। যদি তোমাদের কোনো এটা বুঝতে সমস্যা হয় প্লিজ লেট মি নো, আমি খতিয়ানটাও বিস্তারিত তোমাদের জন্য করে দেব। আশা করি বুঝতে পারছো। যদি কোনো কিছুতে, শুধু খতিয়ান না বুঝলে বা অন্য কোনো পার্ট যদি এই চ্যাপ্টার থেকে বা এই ক্লাস থেকে না বুঝে থাকো প্লিজ লেট মি নো, আমি ইনশাল্লাহ তোমাদের এটা সলভ করার চেষ্টা করব।